এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চমক দেখিয়ে একই খেলা শুরু করল তারেক রহমান। শেষ রক্ষা হল না সেনাপ্রধান ওয়াকারের। হাসিনার জেনারেলের বিচার শুরু। আরও জানাবো, আমি পদত্যাগ করব না, আবারও বললেন মমতা। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। একটা ব্যাপার স্পষ্ট, বাংলাদেশের ইতিহাসে এই ঘটনার পেছনে কত কিছু লুকিয়ে আছে সেটা আমরা আস্তে আস্তে দেখছি। চমক আর চমকের মধ্যে দিয়ে যেন একটা ভয়ঙ্কর সত্য বেরিয়ে আসে, কেঁচো খুঁড়তে সাপ বেরোনোর মতো। পর্দার আড়ালে ঠিক কী ঘটছে সেটা নিয়ে এখন সবাই নানান কথাবার্তা বলছে। 5ই আগস্টের সেই ত্রাতা কি এবার তার নিজের করা ফাঁদে আটকে পড়ছেন? গণভবনের গোপন ব্যাংকার থেকে শুরু করে সেনা সদরের প্রতিটি করিডরে জোর ফিসফাস। জেনারেল ওয়াকারুজ্জামান কি গ্রেপ্তার হচ্ছেন? এই জেনারেলের বিরুদ্ধে অভিযোগের তালিকা ছোট নয়। 15 বছরের পৈশাচিকতার ইতিহাস আর হত্যাকারী হাসিনাকে পালানোর সুযোগ করে দেওয়ার পর তার সময় শেষ হয়ে এলো কি? আজকে সব খবর ঝড়ের মতো ছড়িয়ে পড়েছে। দলিলপত্র ইতিমধ্যেই ফাঁস হয়ে গেছে। জেনারেলের ইউনিফর্মে লেগে থাকা রক্তের দাগ আর লুকানো যাচ্ছে না। পালানোর সব রাস্তা কি বন্ধ হয়ে গেছে? চোখ রাখুন স্ক্রিনে, এখনই ভবিষ্যৎ পাল্টে যেতে পারে। বাংলাদেশের ইতিহাসে 5ই আগস্ট অবশ্যই এক স্মরণীয় দিন, কিন্তু সেনা সদরে যা ঘটেছিল সেটা ছিল সরাসরি বিশ্বাসঘাতকতা। ছাত্র জনতার বিপ্লব যখন গুরুত্বপূর্ণ মুহূর্তে পৌঁছেছিল, তখন জেনারেল ওয়াকার নিজেই এক সুগভীর ষড়যন্ত্রের নীল নকশা আঁকছিলেন। সেনাবাহিনীর নেতৃত্বের বদলে তিনি শেখ পরিবারের জামাতা হয়ে উঠেছিলেন, অথচ পরিস্থিতি বদলে গেছে। তার নিজের গড়া পাপের পাহাড়ের নিচে হয়তো এবার তিনি চাপা পড়ে যেতে যাচ্ছেন। বড় অভিযোগটা পরিষ্কার, একজন খুনিকে বিচার এড়াতে দেশ থেকে পাচার করিয়েছিলেন তিনি। ঢাকার রাজপথ যখন 2000 লাশে ছড়েছিল, তখন ওয়াকার হাসিনাকে জানিয়েছিলেন, আপা আমি আছি। সেনাপ্রধানের দায়িত্ব ছিল খুনিকে ধরে জনগণের আদালতে হাজির করা, কিন্তু তিনি করেছে ঠিক উল্টো। ইতিহাসের পাতায় এই ঘটনা রাষ্ট্রদ্রোহিতা হিসেবে থেকে যাবে। এটাই ছিল পরিকল্পিত অপারেশন, ইমিগ্রেশন ও রাডার ফাঁকি দিয়ে হাসিনাকে ভারতে পাঠানো। গোয়েন্দা সূত্র বলছে, শুধু এই একটি ঘটনার জন্যই সেনাপ্রধানের চেয়ারে বসে থাকা ওয়াকারকে সরাসরি জেলে পাঠানো যথেষ্ট। আইন বিশেষজ্ঞরা বলছেন, অপরাধীকে পালাতে সাহায্য করা একটা বড় ফৌজদারি অপরাধ। তাহলে ওয়াকার কি আইনের বাইরে, যার উপর কোনো বিচার নেই? হাসিনা পালিয়ে যাওয়ার পর সাধারণ মানুষের ক্ষোভ থেকে বাঁচাতে আওয়ামী লীগের শত শত খুনিকে ক্যান্টনমেন্টের ভেতর রাতের অন্ধকারে আশ্রয় দিয়েছিলেন তিনি। শুধু জায়গা দিয়েই থেমেছিলেন না, বরং ভারতের গোয়েন্দা সংস্থার সমন্বয়ে সীমান্ত পার করার ব্যবস্থা করে দিয়েছেন। এই তালিকায় স্পিকার শিরিন শারমিন, খুনি পলক, অনেক নাম রয়েছে। সংসদ ভবনের বাংকারে আটকা পড়া অপরাধীদের উদ্ধার করতে যে বিশেষ টিম পাঠিয়েছিলেন, তা ছাত্র জনতার বিপ্লবের চেতনায় চরম আঘাত ছিল। আবার গুঞ্জন উঠছে, ওয়াকারের কাছ থেকে বহু বড় অপরাধী এখনও আত্মগোপন করে আছেন। এই লুকোচুরি এবার তার নিজের জন্য কাল হয়ে দাঁড়াবে কিনা সেটাও বড় প্রশ্ন। তদন্তের জালে যদি এগুলো প্রমাণিত হয়, তাহলে ওয়াকারের ভবিষ্যৎ সহজেই বুঝতে পারি। 2009 সালের পিলখানা হত্যাকাণ্ড, এটা বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার এক নির্মম উৎসব। সেই কুখ্যাত দিনে কেন ওয়াকার, যিনি 17 ইস্ট বেঙ্গলের 2 আইসি ছিলেন, অফিসারদের বাঁচাতে এগিয়ে যাননি? কেন তিনি জেনারেল তারেক সিদ্দিকের ফোন ক্যালে নিথর হয়ে গেলেন? পিলখানা হত্যাকাণ্ডের পুনর্তদন্তের জন্য সরকার যখন স্বাধীন কমিশন গঠন করে, সেনা সদরে তখন থেকেই অস্থিরতা বেড়েছে। এখন শোনা যাচ্ছে এই তদন্তের আঁচ ওয়াকারের গায়ে পৌঁছেছে। পিলখানার রক্তমাখা ফাইলগুলো এবার যদি সত্যি কথা বলে, তাহলে জেনারেল ওয়াকারের জন্য কোর্ট মার্শাল এড়ানো সম্ভব নয়। প্রতিটি পদক্ষেপ তার পরিকল্পিত দেশবিরোধী ষড়যন্ত্রের ছাপ রাখে। ক্ষমতার মসনদ এবার টলতে শুরু করেছে। তদন্ত যত এগোচ্ছে, তত নতুন প্রমাণ বেরোচ্ছে। এবার কিছু এমন তথ্য জানবেন, শুনে শরীরের লোম খাড়া হয়ে যাবে। এই জেনারেল আয়নাঘরের আলামত নষ্ট করেছেন। ষড়যন্ত্রের শেকড় কত গভীরে বিস্তার লাভ করেছে সেটারও ছায়া পাওয়া যাচ্ছে। তিনি কি শুধু অপরাধীদের সহায়তাই করেছেন, নাকি নিজেও জড়িয়েছিলেন সেই রক্তক্ষয়ী সিস্টেমের গভীরে? সেনা সদরের শীর্ষ রুটকে ব্যবহার করে একটা অন্ধকার সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, সেটা এবার ভেঙে পড়ছে।
লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ বা ডিজিএফআইয়ের সেই কুখ্যাত অফিসারদের নাম শোনার পর আজও অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, তখন আইন শৃঙ্খলা বাহিনীকে কে বাধা দিয়েছিল? নির্ভরযোগ্য সূত্র বলছে এই অফিসাররা কিনা ক্যান্টনমেন্টের ভেতরেই ওয়াকারের ভিআইপি আতিথেয়তায় লুকিয়েছিলেন। সব মিলিয়ে সেনা সদরে এখন ছায়া ঘন হয়ে উঠেছে। 2 দশকের চক্রবদ্ধ অপরাধ আর ষড়যন্ত্রের গোপন ইতিহাস সামনে চলে এসেছে। এবার কোনো চমক নয়, চূড়ান্ত পরিণতিই দেখার সময়। বছরের পর বছর সাধারণ মানুষের ওপর অত্যাচার চালানো যারা আয়নাঘরের কূটকৌশলে হাত বসিয়েছিল, তারা বিচার নয়, পালানোর সুযোগ পাচ্ছে। একজন সেনা প্রধানের কাছ থেকে এরকম নির্মম প্রহসন কি মানা যায়? ওয়াকারের বিরুদ্ধে যদি আজ সত্যি কোনো চার্জশিট তৈরি হয়, তার আত্মপক্ষের কোনো জায়গা তো সহজে খুঁজে মুশকিল। বাংলাদেশের ইতিহাসে আয়নাঘর নামটা যে পরিমাণে কলঙ্ক আর নিষ্ঠুরতার প্রতীক, সেখানে এ পর্যন্ত ওয়াকার কেন ভয় পেয়েছিলেন? ডক্টর ইউনুস চাইছিলেন আয়নাঘরের ভয়াল সেল আর নির্যাতনের চিহ্নগুলো দেখতে, কিন্তু তখন কেন বারবার সময়ক্ষেপ হলো? সবাই জানে মূল উদ্দেশ্য ছিল প্রমাণ ধ্বংস করা। প্রত্যক্ষদর্শী বলেছে, ওয়াকারের সরাসরি নজরদারিতে আয়নাঘরের দেওয়ালের সগর্ব লিখাগুলো মুছে ফেলা হয়েছে, বন্দিশালার কাঠামো তো ভাঙা হয়েছে, গুরুত্বপূর্ণ নথিও পুড়িয়ে ছাই বানানো হয়েছে। এক তদন্তকর্মী সামান্য কাঁপা গলায় বলেছেন, আলামত নষ্ট করা এখানে অপরাধের চেয়েও ভয়ঙ্কর, তার জন্য সেনাপ্রধানকে বিচারের মুখে দাঁড় করানো যায়। ওয়াকার হয়তো ভেবেছিল আলামত মুছে দিলে সব দায় থেকে বাঁচা যাবে, কিন্তু সত্যি বলতে এটাই তো ইতিহাসের এক ভয়াবহ দড়ি হয়ে তার গলায় ফিরে আসবে। অন্তর্বর্তীকালীন সরকারের পর থেকে ওয়াকারের আচরণ বেশ খটকা লাগে। ডক্টর ইউনুসের মতো বিশ্বজনীন ব্যক্তিত্বকে কোনোভাবেই পছন্দ না করা, তার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র, এসব ছেলে মানুষই না, বরং দিল্লির নির্দেশানুযায়ী ক্রীড়া চালানো। সেনা সদরের গোপন বৈঠকে ওয়াকার সাধারণত বলেন, একজন দণ্ডিত ব্যক্তি কিভাবে দেশ চালাবে। আসলে ইউনুসের যদি ক্ষমতা থাকে, ওয়াকারের বিচার শুরু হবে। এই ভয়ে সে সরকারকে অস্থির করতে চান। তবুও ছাত্র জনতার বিচক্ষণ দৃষ্টি ওয়াকার ঠিক কতটা উপেক্ষা করতে পারবেন সেটা প্রশ্ন থেকে যায়। সরকারের একাংশ ইতিমধ্যেই তার বিরুদ্ধে কঠিন অবস্থান নিয়েছে। যখন জনসংসদ জুলাই বিপ্লবের ওপর ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট দিল আর তাকে গণহত্যা আখ্যা দিল, ওয়াকারের ভেতরে তো একটা কম্পন বয়ে গেল, কারণ সেখানেই তার নিজের নাম জড়িয়ে পড়ল। সরকারের বাইপাস করে সেনাবাহিনীর পক্ষ থেকে রিপোর্টের বিরুদ্ধে পাল্টা বিবৃতি আসা আসলে আত্মরক্ষার মরিয়া কিছু চেষ্টা ছাড়া কিছু ছিল না। আসলেই আন্তর্জাতিক মহল সৌজন্য দেখাবে? ওয়াকারের এই একছত্র দৃষ্টান্ত বিশ্বজুড়ে তাকে সন্দেহের মুখে দাঁড় করিয়েছে। ষড়যন্ত্রের শেষ অধ্যায় কি আমাদের চোখের সামনে তৈরি হচ্ছে? দিল্লি থেকে শিখে নেওয়া দড়ি কখন ওয়াকার টানবেন, না বাংলার ছাত্র জনতা টেনে নামাবে তাকে অলিক সিংহাসন থেকে? তদন্তের ফাইল ঘেটে এমন কিছু তথ্য হাতে এসেছে, শুনলে শরীর কেঁপে উঠবে। দিল্লি হাসিনাকে ফিরিয়ে দিতে না পেরে ওয়াকারের হাতে তুলে দিয়েছে নতুন মাস্টার প্ল্যানের ভার। আওয়ামী লীগের তথাকথিত স্বচ্ছ নেতাদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম বানানোর কাজে স্বয়ং সেনাপ্রধানই কারিগর। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকে আসন সমঝোতার অফার দেওয়া হয়েছে, আর এই কাজে দুপিঠে হাত চালিয়েছেন ওয়াকারই। এই প্রস্তাব না মানায় আন্দোলনের নেতা এখন প্রাণ ভয়ের সংকটে। যখন সেনাপ্রধানই নিজে দল গঠনের দালালি করছেন, তখন তার ইউনিফর্মের অনিবার্য মর্যাদাটুকু যে থাকে না, তা স্পষ্ট। তার রাজনৈতিক হস্তক্ষেপ তাকে কোর্ট মার্শালের দিকে ঠেলে দিচ্ছে। 4 আগস্ট গভীর রাতে গণভবনের বৈঠকে ওয়াকার হাসিনার পাশে বসেছিলেন। সিদ্ধান্ত হয়েছিল যে কোনো মূল্যে লং মার্চ ঠেকাতে হবে। 5 আগস্ট ভোরে নিজের কমান্ড সেন্টার থেকে রাজপথে রক্ত ঝরানোর নির্দেশ ওয়াকার দিয়েছিলেন। কিন্তু যখন জানলেন জুনিয়র অফিসার আর সাধারণ সৈনিকরা আর নিজের জনগণের দিকে বন্দুক উলে দিতে নারাজ হচ্ছে, তখন তিনি ভোল পাল্টে নেন বাঁচানোর চেষ্টায়। এটা কি দেশপ্রেম না চরম সুবিধাবাদ? 20 জুলাই থেকে ড্রোন দিয়ে পুলিশের কাছে ছাত্র মারার ইন্টেলিজেন্স পাঠাতে ওয়াকারই আহ্বান করেন। এই প্রতিটি রক্তবিন্দুর আইনি হিসাব তো দিতে হবে। অভিযোগের পাহাড় ওয়াকারের ওপর এখন হিমালয়ের চেয়েও ভারী। অনুসন্ধানে জানা যাচ্ছে, এত নিখুঁতভাবে ওয়াকারের চারপাশে অদৃশ্য ব্যারিকেড তৈরি হয়েছে, তিনি বিলকুল বুঝতে পারছেন না। গোয়েন্দা সূত্র বলছে, আরও 72 ঘণ্টা ঢাকা সেনাবাহিনীর জন্য ইতিহাসের রহস্যময়তম সময় হতে যাচ্ছে। হতে পারে এমন কিছু যা দেশের মানুষকে বছরে বছরে আলোড়িত করবে।
রাজনীতির জটিল কনুমেলের মাঝে ওয়াকার আসলে নিজের ঘরেই বন্দী। ক্ষমতার দাবা বোর্ডে তার ভাগ্য যেন অন্ধকারে ডুবে গেছে। কেন সেনাপ্রধানকে হঠাৎ সরিয়ে দেওয়ার এই রহস্যময় প্রক্রিয়া? কেন ক্যান্টনমেন্টে অদ্ভুত চুপচাপ উত্তেজনা? প্রত্যেকটা পদক্ষেপ ঠিক ঠিক দেশের ভবিষ্যৎ নির্ধারণের খেলায়। তারেক রহমান লন্ডনে বসে যে পরিকল্পনা এঁকেছিলেন সেটার বাস্তব চেহারা এখন ঢাকার রাজপথে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল হাসিনাকে সরিয়ে দিল্লি ওয়াকারের দিয়ে নতুন আওয়ামী লীগ গড়া। কম দুর্নীতিবাজ নেতাদের একত্রিত করে সেনাপ্রধানই পুনর্বাসন করছেন। গোপন তদন্ত এখন চূড়ান্ত পর্যায়ে। যে কোনো মুহূর্তে ওয়াকারকে ধরে ইন্টারোগেশন সেলে নেওয়া হতে পারে। বাংলার আকাশে আরেকটি পতনের সাইরেন কি খুব শীঘ্রই বাজবে? সেটাই দেশবাসী অপেক্ষা করছে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।